হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তা হলো কি রুদ্রদামন সম্পর্কে। তো রুদ্রদামন সম্পর্কে বলা যায় যে শক রাজা ছিলেন, তিনি একজন শক রাজা ছিলেন এবং শকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রুদ্রদামন। চলো দেরি না করে আমরা তার সম্পর্কে আলোচনা করি। তো রুদ্রদামন সম্পর্কে বলা হয় যে দেখো, এখানে বলা হয়েছে যে সুধাকর চট্টোপাধ্যায়ের মতে, অর্থাৎ সুধাকর চট্টোপাধ্যায় মনে করেন যে মহাক্ষত্র প্রথম রুদ্রদমন ছিল ভারতীয় শক শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নৃপতি। অর্থাৎ সুধাকর চট্টোপাধ্যায় মনে করেন যে ভারতের যে শক রাজারা বা ভারতের শক সাম্রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ নৃপতি ছিলেন হচ্ছে যে রুদ্রদামন। চলো তিনি কেন সর্বশ্রেষ্ঠ তা নিয়ে আমরা আলোচনা করি। তো বলা হয় যে গিরিনারে প্রাপ্ত জুনাগড় প্রশস্তি থেকে তার সম্পর্কে, অর্থাৎ তার রাজ্যজয় ও জনহৈতেশী কার্যকলাপ সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। জুনাগড় প্রশস্তি যা গিরিনারের থেকে আবিষ্কৃত হয়েছে, সেখান থেকে কিন্তু তার সম্পর্কে নানা তথ্যাদি জানা যায়। বিশেষ করে তিনি যে জনকল্যাণমূলক কার্যকলাপ করেছিলেন সেগুলি সম্পর্কে এবং তিনি যে একাধিক রাজ্য জয় করেছিলেন তার সম্পর্কে কিন্তু বিস্তারিত পাওয়া যায় বা বিস্তারিত জানা যায়। ঠিক আছে, তো এরপরে বলা হয়েছে দেখো যে সম্ভবত 130 খ্রিস্টাব্দে রুদ্রদামন সিংহাসনে বসেন এবং তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন? তিনি মহাক্ষত্রক উপাধি গ্রহণ করেছিলেন। তো তোমরা এখানে তার শাসনকাল বা রাজত্বকাল দেখতে পাচ্ছ যে 130 খ্রিস্টাব্দ থেকে 150 খ্রিস্টাব্দ। তো বলা হয়েছে যে 130 খ্রিস্টাব্দে সম্ভবত তিনি সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসার পর তিনি যে উপাধি গ্রহণ করেন তা হলো মহাক্ষত্রক উপাধি। তো এরপরে বলা হয়েছে কি যে সম্ভবত গৌতমী পুত্রের আক্রমণে তার বংশ গৌরব ক্ষুণ্ণ হয়েছিল এবং নিজের যোগ্যতা ও পরাক্রম দ্বারা রুদ্রদমন হুত গৌরব পুনরুদ্ধার করেন। তো কি বলা হয়েছে যে গৌতমী পুত্র সাতবাহন যে ছিলেন তার আক্রমণে তার যে সাম্রাজ্যের গৌরব তা কিন্তু ক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু ক্ষুণ্ণ হওয়া সত্ত্বেও কিছু কালের মধ্যে তিনি যে নিজের যোগ্যতা পরাক্রম তা দিয়ে তিনি সেই যে হুত সাম্রাজ্য বা ক্ষুণ্ণ হওয়া সাম্রাজ্যের যে মর্যাদা তা কিন্তু পুনরুদ্ধার বা পুনরায় স্থাপন করতে কিন্তু সচেষ্ট হয়েছিলেন। তারপরে বলা হয়েছে যে কি যে তিনি পশ্চিম ভারতীয় শক শক্তি চষ্টনের পৌত্র কর্দমাক্ত শাখার শাসক ছিলেন। তো এই গেল রুদ্রদামন সম্পর্কে ছোট্ট একটু আলোচনা। চলো এবার দেখি যে তার রাজ্য জয় বা কোন কোন রাজ্যগুলি তিনি জয় করেছিলেন তা নিয়ে। দেখো বলা হয়েছে যে জুনাগড় লেখতে বলা হয়েছে রুদ্রদমন দুবার সাতবাহনকে পরাজিত করেন, কিন্তু সাতবাহন শক্তিকে তিনি ধ্বংস করেননি। তার সময়কালের যে অন্যতম আরেকজন শক্তিশালী শাসক ছিলেন তিনি ছিলেন সাতবাহন। তো তিনি সাতবাহনকে কিন্তু দুবার পরাজিতও করেছিলেন, কিন্তু সাতবাহনকে তিনি একেবারে ধ্বংস করেননি। ঠিক আছে, তো তিনি পূর্ব ও পশ্চিম মালব, উত্তর গুজরাট, কাথিয়াওয়াড়, এছাড়া কচ্ছ, মারওয়াড়, নিম্ন সিন্ধু উপত্যকা, তারপর উত্তর কোঙ্কণ প্রভৃতি অঞ্চলের ওপর কর্তৃত্ব স্থাপন করেন। অর্থাৎ এই সমস্ত অঞ্চলগুলি তিনি নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে বা নিজ আধিপত্য প্রতিষ্ঠা করতে তিনি কিন্তু সক্ষম হয়েছিলেন। তো এর পাশাপাশি দেখো বলা হয়েছে যে রাজস্থানের ভরতপুরের যে জৈধেয় শাসক তাদের কিন্তু তিনি দমন করেছিলেন এবং সেখানেও তিনি নিজ কর্তৃত্ব কিন্তু স্থাপন করেছিলেন। তো রুদ্রদামনের বংশগৌরব উজ্জয়িনীতে প্রায় 250 বছর রাজত্ব করেন। রুদ্রদামনের বংশধরেরা 250 বছর ধরে কোথায় রাজত্ব করেছিল? উজ্জয়িনীতে রাজত্ব করেছিল। এবারে দেখো বলা হয়েছে, এবারে আমরা তার ব্যক্তিগত যে গুণাবলী সেই ব্যক্তিগত গুণাবলী সম্পর্কে আলোচনা করব। দেখো ব্যক্তিগত যে গুণাবলী সেখানে কি বলা হয়েছে যে জুনাগড় লেখ থেকে জানা যায় যে রুদ্রদামন ছিলেন সংস্কৃত ভাষার একজন বড় পৃষ্ঠপোষক। অর্থাৎ সংস্কৃত ভাষা সম্পর্কে তার কিন্তু যথেষ্ট জ্ঞান ছিল এবং সংস্কৃত ভাষায় তার বিশেষ আগ্রহ ছিল। তো বলা হয়েছে যে সংস্কৃত ভাষার পাশাপাশি তিনি কিন্তু ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, আর্থিক ব্যবস্থা ইত্যাদি নানা বিষয়েও কিন্তু তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন।
তো সংস্কৃতের পাশাপাশি তিনি ব্যাকরণ, বিভিন্ন শাস্ত্র যেমন ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, আর্থিক ব্যবস্থা সম্পর্কেও কিন্তু তিনি যথেষ্ট দক্ষ ছিলেন। তো বলা হয়েছে যে তার আমলে উজ্জয়িনী, যে ভারতবর্ষের একটি অন্যতম অঞ্চল উজ্জয়িনীর শিক্ষা ও সংস্কৃতিতে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই উজ্জয়িনীতে কিন্তু তারা কিন্তু শাসন করতেন। তো উজ্জয়িনীর শিক্ষার দিক থেকে এবং সংস্কৃতির দিক থেকে ব্যাপক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে তিনি নিয়ম কানুন মেনে মন্ত্রীদের পরামর্শ গ্রহণ করে শাসন কার্য চালাতেন। তিনি যথেষ্ট যোগ্য সম্পন্ন হলেও তিনি কিন্তু নিজের ইচ্ছা মতো যা তা করতেন না। তিনি মূলত কি মন্ত্রীদের পরামর্শ মেনেই চলতেন। ঠিক আছে, এবং নিয়ম কানুন মেনে তিনি শাসন কার্য পরিচালনা করতেন, নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতেন না। তো বলা হয়েছে যে কাথিয়াওয়াড়ে সুদর্শন হ্রদ উন্নয়নের জন্য তিনি স্মরণীয় আছেন। তো এটি হলো তার একটি অন্যতম কৃতিত্ব, যার জন্য তিনি বিশেষ স্মরণীয় হয়ে রয়েছেন আজও। তা হলো কি কাথিয়াওয়াড়ে তিনি একটি সুদর্শন যে হ্রদ, সেই সুদর্শন হ্রদের কি করেছিলেন, আরও উন্নয়ন করেছিলেন সুদর্শন হ্রদের। তো যার জন্য তিনি বিশেষ স্মরণীয় হয়ে রয়েছেন। তো তার মন্ত্রিমণ্ডল এই সংস্কারের অর্থ যোগান দিতে অসমর্থ হলে তিনি যে ব্যক্তিগত অর্থ তা কিন্তু হ্রদটির সংস্কারের জন্য অতিবাহিত করেন। ঠিক আছে, এখান থেকে বোঝা যায় যে তিনি কত দানবীরও ছিলেন। তো দেখো বলা হয়েছে যে প্রজা হৈতিশোনার জন্য এমন দৃষ্টান্ত ভারত ইতিহাসে বিরল, মানে জনকল্যাণের জন্য তিনি কিন্তু বিশেষভাবে পরিচিত। তো যুদ্ধক্ষেত্র ছাড়া কখনো তিনি নরহত্যা করতেন না। ঠিক আছে, যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকে মৃত্যুদণ্ড প্রদান করতেন না। তো এই বলা হয়েছে যে এই নীতিতেই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অবিচল ছিলেন, এবং তিনি নিজের যে এই নীতিটি নরহত্যার সম্পর্কে, এখানে কিন্তু তিনি অবিচল ছিলেন, অর্থাৎ যুদ্ধক্ষেত্র ছাড়া তিনি কখনোই কাউকেই কিন্তু হত্যা করতেন না। তো এই গেল রুদ্রদামন সম্পর্কে ছোট্ট আলোচনা। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা দুটো নম্বর দেখতে পাচ্ছ স্ক্রিনে, তা হলো কি 6295916282 এবং 7076398606। তো এই দুটো নম্বর আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও বা যুক্ত হতে চাও, তারা কিন্তু এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।